কি হলো বৌদি, তুমি এভাবে দাঁড়িয়ে পড়লে যে? এই তো নদীর পাড়ই আমাদের বাড়ি, দেখতে পাচ্ছ? কিন্তু হ্যাঁ, নদী পারাপার হয়েই আমাদেরকে যেতে হবে ওই পাড়ি, তাহলেই আমরা আমাদের বাড়িতে পৌঁছাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো করেই আমার শ্বশুর বাড়ি দেখতে পাচ্ছি, আর যতটা আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়িটা সত্যিই খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগবে নদীর ধারে এরকম সুন্দর একটা বাড়িতে থাকতে। আর তোমাদের বাড়িটা তো খুব বড়, আর তোমাদের বাড়ির পাশে কিন্তু আর অন্য কোনো বাড়ি নেই। যাক, খুব ভালো হয়েছে, এখানে শান্তি করে আমরা থাকতে পারবো। হ্যাঁ বৌদি, দেখবে ধীরে ধীরে আমাদের বাড়িতে থাকতে তোমার খুব ভালো লাগবে, কারণ আমাদের বাড়ির সামনে এত সুন্দর নদী, নদীর ধারে বসে থাকতে খুব ভালো লাগে জানো। আরে তোরা দুজনে মিলে এখানেই গল্প শুরু করে দিয়েছিস? বৌমা চলো এবার নৌকাতে ওঠো। এই রামু চল রে, আমাদেরকে বাড়ি পৌঁছে দে। এই বলে সবাই মিলে নৌকাতে উঠে পড়ে, আর কিছুক্ষণের মধ্যে রামু তাদের সবাইকে নদীর ওই পাড়ে পৌঁছে দেয়। আসলে রামু শিবুদের বাড়িতে কাজ করত। আর কিছুক্ষণের মধ্যেই সোনালী যখন তার মহলের মতো দেখতে শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়, তখন সে একেবারে চমকে ওঠে। ওরে বাবা, আমার শ্বশুর বাড়িটা তো একেবারে মহলের মতো দেখতে। আমি তো ভাবতেই পারিনি বিয়ের পর আমি এরকম মহলের মতো শ্বশুর বাড়ি পাবো। এখানে থাকতে আমার কোনো সমস্যা হবে না। আমার এই বাড়িটা খুব পছন্দ হয়েছে। বৌদি এবার বলো, আমি তো তোমাকে আগেই বললাম আমাদের বাড়িতে থাকতে তোমার খুব ভালো লাগবে, কারণ আমাদের এত সুন্দর বাড়ি সবাই পছন্দ করে, আর তার উপর বাড়ির সামনে এত সুন্দর পরিবেশ। আরে বাবা, তুই কি তোর বৌদিকে বাড়ির মধ্যে ঢুকতে দিবি না? আগে দাঁড়া, বৌমার জন্য বরণ ডাল আমি সাজিয়ে নিয়ে আসি। বৌমা, আগে আমি তোমাকে বরণ করব, তারপর তুমি আমাদের মহলে প্রবেশ করবে। এই বলে প্রিয়াঙ্কা দেবী তার নতুন বৌমাকে বরণ করে বাড়িতে তোলে। আর বাড়ির মধ্যে ঢুকতেই সোনালী একেবারে চমকে ওঠে, কারণ সোনালীর শ্বশুর বাড়ি বাইরে থেকে যেরকম মহলের মতো দেখতে, সেরকমই সেই বাড়ির ভেতরটা আরো বেশি সুন্দর। সোনালীদের বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি নেই, আর নাইবা সেখানে অন্যান্য কেউ থাকতো, অর্থাৎ নদীর ওই পারে জনবসতি খুবই কম ছিল। সেখানে শুধুমাত্র শিবু তার মা এবং বোনকে নিয়ে থাকতো। তবে মাঝে মধ্যে শিবুকে কাজের সন্ধানে শহরের বাইরে গিয়ে থাকতে হতো। আর এখন সোনালী বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে আসে, আর সে তার পরিবারের সবার সঙ্গে থাকতে শুরু করে। আর এখন সোনালী বিয়ে করে আসার পর খুবই খুশি মনে তার পরিবারের সকলের সঙ্গে নদীর ধারে বসবাস করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন সোনালী রান্না বান্না করতে করতে রান্নাঘরের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে শুরু করে। আর এমন সময় সে নদীর পাড়ে বিভিন্ন রকমের মাছ দেখতে পায়। ওয়াও, এই নদীতে কত সুন্দর সুন্দর মাছ আছে, আমার তো দেখতে খুব ভালো লাগছে। আর আমার শ্বশুর বাড়ির রান্নাঘরটাও কত সুন্দর, রান্নাঘরের জানালা দিয়ে বাইরের সব দৃশ্যটাই দেখতে পাওয়া যাচ্ছে। এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রান্না করার মজাই আলাদা। কিন্তু আমার মায়ের বাড়ি একদমই এরকম ছিল না। সোনালী যখন মনে মনে এসব কথা ভাবতে থাকে, ঠিক তখনই সেখানে তার ননদ রিম্পা চলে আসে। বৌদি, তোমার রান্না বান্না হলো? সেই থেকে দেখছি তুমি নদীর মাছ দেখতে দেখতে রান্না করছো। এবার তোমার রান্না হয়ে গেলে তুমি আমাদেরকে খেতে দাও, কারণ আমরা কিন্তু অনেকক্ষণ ধরে খাবারের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ রিম্পা, এই তো আমার রান্না হয়েই এসেছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি এখনই খাবার নিয়ে যাচ্ছি। বৌদি, আজকে কিন্তু আমরা নদীর ধারে বসে বসে খাবো, তাই চলো আমি নদীর পাড়ে টেবিল নিয়ে যাচ্ছি, তুমি খাবার নিয়ে চলে এসো কেমন? নদীর ধারে বসে বসে খেতে কিন্তু দারুণ লাগবে। এই বলে রিম্পা তার দাদা এবং মা তিনজনে নদীর পাড়ে চেয়ার টেবিল নিয়ে চলে যায়। আর সোনালীও কিছুক্ষণের মধ্যে খাবার নিয়ে যায়। এভাবেই তারা চারজনে নদীর ধারে বসে বসে খাওয়া দাওয়া করতে থাকে। সত্যি এই নদীর পাড়ে বসে বসে খাবার খেতে আমার খুব ভালো লাগছে। মানুষ তো এই নদীর পাড়ে খাবার খাওয়ার জন্য কত জায়গায় ঘুরতে যায়, কিন্তু আমাকে তো কোথাও যেতেই হচ্ছে না। শ্বশুর বাড়িতে বসে বসে আমি সব কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছি। হ্যাঁ বৌদি, এখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, এখানে তোমাকে বলার মতো কেউ নেই। আর আমাদের বাড়িতে তোমার কোনো রকম অসুবিধা হবে না। আর হ্যাঁ, তোমার যখনই কিছু খেতে ইচ্ছা করবে তোমাকে কিন্তু নিজে রান্না করে খেতে হবে, কারণ এখানে কিন্তু কোনো দোকান নেই, তাই আমরা বাইরের কোনো খাবার কিনে খেতে পারি না। আর একান্তই কোনো খাবারের প্রয়োজন পড়লে রামু কাকাকে বললে রামু কাকা নদীর ওপার থেকে আমাদেরকে খাবার নিয়ে এসে দেয়। আমি তো সব রকমের খাবার রান্না করতে পারি, তাই বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসার প্রয়োজন নেই। আমি তোমাদের জন্য সব খাবার নিজেই রান্না করব। আর আমারও কখনো কিছু খেতে ইচ্ছে হলে আমি নিজেই রান্না করে খাবো, এতে আমার কোনো সমস্যা নেই। এভাবেই সোনালী তার মহল শ্বশুর বাড়িতে খুবই হাসি খুশি দিন কাটায়। আর সেই বাড়িতে কোনো রকম কোনো অশান্তি থাকে না, যার ফলে সোনালী একেবারে খুশিতে আত্মহারা হয়ে ওঠে।
আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন শিবু সোনালীকে বলে, সোনালী, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছ আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজছি। আচ্ছা শোনো, আমার একটু কাজ আছে, তাই আমাকে এখন শহরে যেতে হবে। তাই তুমি মা বোন একসঙ্গেই থাকবে, কেমন? আর এখানে যেন ওদেরকে রেখে কোথাও চলে যেও না, কেননা চারিদিকেই তো জল। আর কিছু প্রয়োজন পড়লে আমাকে ফোন করে নিও, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এখানে মা রিম্পার সঙ্গে খুব ভালো আছি। আর হ্যাঁ, আমি তোমাকে ফোন করব, তুমিও ফ্রি হলে আমাকে ফোন করো কিন্তু। আর তাছাড়া আমি যতটা বুঝতে পারছি, তোমার মা আর বোনের সঙ্গে এখানে থাকতে আমার কোনো অসুবিধা হবে না, তাই আমাকে নিয়ে তুমি ফালতু টেনশন করো না, কেমন? হ্যাঁ, সে তো আমি তোমাকে দেখেই বুঝতে পারছি। এই নদীর পাড়ে বাড়িতে থাকতে তোমার অনেক ভালো লাগছে, তাই তো? ঠিক আছে, তুমি তাহলে এখানেই থাকো, আমি চললাম শহরে, কিছুদিন পরে ফিরে আসবো। এই বলে শিবু কাজের সন্ধানে বাড়ি থেকে চলে যায়। আর এখন সোনালী এবং তার পরিবারের কিছু প্রয়োজন পড়লে রামু তাদেরকে নদীর ওপার থেকে সেই জিনিসগুলো নিয়ে এসে দেয়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন হঠাৎই সোনালীর শ্বশুর বাড়িতে ইলেকট্রিসিটি চলে যায়। আর যা দেখে সোনালী প্রচন্ড পরিমাণে ঘাবড়ে যায়। মা, এবার কি হবে? লোডশেডিং হয়ে গেল তো, ইলেকট্রিসিটি কখন আসবে? আরে বৌমা, তুমি চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই ইলেকট্রিসিটি চলে আসবে। আর তাছাড়া এখানে খুব একটা বেশি ইলেকট্রিসিটি যায় না, হয়তো কোনো সমস্যা হয়েছে, তুমি চিন্তা করো না। কিন্তু মা, আমাদের পুরো বাড়িটা তো অন্ধকার হয়ে আছে, এই অন্ধকারে আমরা কিভাবে থাকবো? আরে বৌদি, আমি এখনই মোমবাতি ধরিয়ে দিচ্ছি। আচ্ছা বৌদি, আজকে আমরা সবাই মিলে ক্যান্ডেল লাইট ডিনার করলে কেমন হয়? রিম্পার কথা শুনে সোনালীর খুবই ভালো লাগে, তাই সোনালী তখনই রান্নাঘরে চলে যায়। আর সে মোমবাতি ধরিয়ে ভালো ভালো খাবার রান্না করে। আর কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে নদীর ধারে বসে ক্যান্ডেল লাইট ডিনার করতে শুরু করে। আর যার ফলে সোনালী মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। কিন্তু বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরও ইলেকট্রিসিটি কিছুতেই ফিরে আসে না, যার ফলে সোনালী এবং তার পরিবারের সবার ফোনে চার্জও শেষ হয়ে যায়। আর ইলেকট্রিসিটি না থাকায় তারা ফোনে কেউ চার্জ দিতে পারে না। আর এমনকি 2 দিন ধরে ইলেকট্রিসিটি আসে না। মা, 2 দিন হয়ে গেল, এখনো তো ইলেকট্রিসিটি এলো না, আমার ফোনে একদমই চার্জ নেই, আমি তো ফোন চার্জে দিতেই পারছি না, এবার আমি কি করব? আমরা যদি এখন কোনো বিপদে পড়ি, তাহলে আমাদেরকে কে সাহায্য করতে আসবে বলুন তো? বৌদি, তুমি কেন চিন্তা করছো? রামু কাকা আছে তো, আমাদের কোনো সমস্যা হলে আমরা রামু কাকার নৌকা করে ওই পারে চলে যাব। আর রামু কাকাকে বললেই তো রামু কাকা আমাদেরকে নদী পারাপারে সাহায্য করে দেবে। তুমি আবার বিপদ আপদে চিন্তা করছো কেন শুধু শুধু? রামু কাকা যদি থাকতো তাহলে তো কোনো চিন্তাই করতাম না, কিন্তু রামু কাকা তো আমাকে বলে গেছে রামু কাকা এখন কিছুদিনের জন্য নিজের বাড়িতে গেছে, তাই এখন আমরা চাইলেও নদীর ওই পারে যেতে পারবো না। আরে বাবা, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, তুমি এত চিন্তা করো না তো, আমি আছি, মা আছে, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। রিম্পার কথা শুনে সোনালী কিছুই বলে না। এভাবেই দেখতে দেখতে আরো 2 দিন কাটে, কিন্তু এখনো পর্যন্ত বিদ্যুৎ আসে না। আর এমন সময় হঠাৎই সোনালীর ফোনে তার বোন ফোন করে। কি ব্যাপার দিদি, তোমার যে কোনো পাত্তাই নেই, তুমি কোথায় আছো বলো তো? কয়েকদিন হলো তোমাকে ফোন করছি, তুমি তো ফোনই ধরছো না, তুমি কবে আসবে বাড়িতে? আর বলিস না বোন, আমাদের বাড়িতে লোডশেডিং, তার উপর আমার ফোনে একদমই চার্জ নেই, মাত্র 2% চার্জ আছে, আমার ফোনটা এখনই বন্ধ হয়ে যাবে। কি বলছো কি দিদি, ইলেকট্রিসিটি ছাড়া তোমরা নদীর পাড়ে অত বড় বাড়িতে কিভাবে আছো? আর এখন তো জামাইবাবুও বাড়িতে নেই, নদীর ধারে সবসময় সাপ, কুমির ইত্যাদি থাকে, তুমি আর তোমার পরিবার প্লিজ একটু সাবধানে থেকো। তনুশ্রীর কথা শেষ হতে না হতেই ফোন কেটে যায়। আর যার ফলে তনুশ্রী বুঝতে পারি সোনালীর ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় তার ফোন বন্ধ হয়ে গেছে। এভাবেই দেখতে দেখতে আরো 2 দিন কাটে। আর এবার সোনালী এবং তার পরিবার প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে, কারণ এখন তাদের কিছু করার থাকে না। তারা 3 জনই সবসময় এক জায়গায় বসে নিজেদের মধ্যে কথা বলে, এছাড়া আর কোনোভাবেই তারা সময় কাটাতে পারে না। আর একদিন যখন সোনালী রান্না করার জন্য রান্নাঘরে যায়, তখন সে দেখতে পায় খাবার খাওয়ার জল শেষ হয়ে গেছে, আর বাড়িতে বিন্দুমাত্র জল নেই। জলের ট্যাঙ্কও তো পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, এবার কিভাবে জল আসবে? আমরা কি তাহলে এবার জল না খেয়ে থাকবো? রামু কাকা কবে আসবে কি জানি, রামু কাকা থাকলে না হয় নদীর ওই পার থেকে জল নিয়ে এসে দিত। বৌমা, আমার মনে হচ্ছে কিছুদিন এই নদীর জল খেয়েই আমাদেরকে দিন কাটাতে হবে, আর তা না হলে রামুর ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে। জানি না এই রামুটাও কেন ফিরে আসছে না। ঠিক এমন সময় রিম্পা বাথরুম থেকে জোরে জোরে চিৎকার করে তার মা এবং বৌদিকে ডাকতে শুরু করে। বৌদি, মা, দেখো না, বাথরুমে তো 1 ফোঁটাও জল নেই, মনে হচ্ছে ট্যাঙ্কের জল শেষ, কি হবে এবার? আমরা স্নান করব কিভাবে?
তুই এমন ভাব করছিস যেন এই নদীর জল খুব খারাপ। দেখ তো নদীতে কত সুন্দর পরিষ্কার জল আছে, আমাদের আবার স্নান করতে অসুবিধা হবে কেন? আমরা তো নদী থেকে বালতি করে জল তুলে, আমি তোকে এখনই নদী থেকে বালতি করে জল তুলে নিয়ে এসে দিচ্ছি, তুই নদীর জলে স্নান করে নে। আর বৌমা, তুমিও কিন্তু নদীর জলে স্নান করবে। শাশুড়ি মায়ের কথা শুনে সোনালী একেবারে চমকে ওঠে। এভাবেই যতই দিন যেতে থাকে, সোনালী তার মহল শ্বশুরবাড়িতে ততই সমস্যার মধ্যে পড়তে শুরু করে। এভাবেই দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে, আর ইতিমধ্যেই তাদের বাড়ির সমস্ত রেশন আনাজ শেষ হয়ে যায়। মা, আমরা তো নদীর জল খেয়ে থাকছি, কিন্তু এখন আমরা কি খাবার খেয়ে থাকবো? বাড়িতে যা ছিল সব শেষ হয়ে গেছে। আমার মনে হচ্ছে রামু কাকা এবার যতদিন না ফিরে আসবে আমাদেরকে না খেয়ে দিন কাটাতে হবে। আরে বৌমা, কিছু তো করার নেই বলো, এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। দেখা যাক রামু কবে আসে। এভাবেই প্রিয়াঙ্কা দেবী এবং তার পরিবার রামুর ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। আসলে রামু নিজের বাড়িতে যাওয়ার পর হঠাৎই সে প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হসপিটালে ভর্তি করতে হয়। তাই দীর্ঘ 10-15 দিন পর রামু সুস্থ হয়ে আবার সোনালীর শ্বশুর বাড়িতে ফিরে আসে, যার ফলে সোনালী তার শাশুড়ি মেয়ে এবং ননদ খুবই খুশি হয়। রামু সেদিনই ফিরে এসে তাড়াতাড়ি করে নদীর ওই পার থেকে প্রয়োজনীয় সামগ্রী, রেশন, আনাজ ইত্যাদি কিনে নিয়ে আসে, আর যার ফলে সোনালী অনেকদিন পর রান্না বান্না করতে পারে। আর আজকে তারা সবাই মিলে পেট ভরে খাবার খেতে পারি। কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন কাটানোর পর সোনালী আর কিছুতেই নদীর ধারে তার শ্বশুর বাড়িতে থাকতে চায় না। তাই শিবু যখন বাড়িতে আসে, সোনালী বলে, শিবু, তোমরা যদি এই বাড়িতে থাকতে চাও তোমরা থাকতে পারো, কিন্তু আমি আর মোটেই এখানে থাকতে পারবো না। আমি কিছুদিন এখানে থাকার পর বুঝতে পেরেছি নদীর পাড়ে থাকা কতটা বিপজ্জনক। এখানে যখন তখন বিপদ হতে পারে, আর এমনকি আমাদের কোনো বিপদ হলে আমরা আশেপাশে কাউকে সাহায্যের জন্য পাবো না। হতে পারে এখানকার পরিবেশ সুন্দর, কিন্তু আমাদের সব সময় ভবিষ্যতের কথা ভাবতে হবে। আমি কিছুদিন খুব কষ্টে দিন কাটিয়েছি, কিন্তু আমার দ্বারা আর সম্ভব হবে না। সোনালীর কথা শুনে শিবু বুঝতে পারে সোনালী একদম ঠিক কথাই বলছে। তাই কিছুদিনের মধ্যেই শিবু শহরের মধ্যে একটা নতুন বাড়ি কিনে ফেলে, আর সেই বাড়িতেই শিবু তার পরিবারকে নিয়ে থাকতে শুরু করে। তবে মাঝে মধ্যে সোনালী তার পরিবারকে নিয়ে নদীর ধারে তার মহল শ্বশুর বাড়িতে ঘুরতে যায়।